নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা নতুন উপন্যাস নিয়ে আপনাদের কাছে আবারও চলে এলাম। শুনবেন আজকে থেকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা এই আকাশের নিচে। আজকে শুরু করব এই উপন্যাসের প্রথম পর্ব। রাস্তা থেকে বাড়িতে চোখ পড়তেই কেমন যেন ধন্দ লেগেছিল কলির। দোতলার কার্নিশে কাক বসে, একটা নয়, এক জোড়া। লোকে বলে বটে জোড়া কাক মানে অমঙ্গল, কিন্তু কলি তা নিয়ে ভাবিত নয়। তাদের ছেঁড়া ফাটা তাপ্পি মারা সংসারে নতুন কি আর অমঙ্গল হবে? কলি চমকেছে কাক দুটোর দুঃসাহস দেখে। ঘড়ির কাঁটায় এখন বোধহয় 9টা বাজে, অর্থাৎ তাদের বাড়িতে সবে সকাল হচ্ছে। এই সময়ে তাদের বাড়ির ত্রিসীমানায় তো কাকচিল ঘেঁষার কথা নয়। টাট্টু মহারাজের সোহাগী বউ এত তাড়াতাড়ি শয্যা ছেড়ে উঠবে না, তাই নিয়ে মাতৃদেবী চোখা চোখা বাক্যবান ছুড়বেন। বউয়ের ন্যাওটা বড় কুমার হাঁ হাঁ তেড়ে আসবে, শুনে মেজ কুমার টুকুস টুকুস টিপ্পনি জুড়বে। খোঁচে চেল্লানি চৌগুণ হবে টাট্টুর। অমনি মারও মুখের হোস পাইপ চালু। ওদিকে পিঙ্কি রানীও ফোঁসফোঁস করবে সমানে। সেই চিৎকারের দাপটে কাকচিল তো পালাই পালাই করে বাঁচে। আজ হলোটা কি? ভাবনাটা অবশ্য গেড়ে বসতে পারল না কলির মাথায়। যেমন ভুস করে ভেসে উঠেছিল মনে, ডুবেও গেল টুস করে। তার কি এখন ওইসব চিন্তার সময় আছে? সকাল থেকে তার শতেক কাজ, হাজার ঝামেলায় পাগল পাগল দশা। বাড়িতে ছখানা পেট রাবণের চিতার মতো অবিরাম জ্বলছে। তাদের জল খাবার, দুপুরের খাওয়া, রাতের ভোজ সবই তো কলির দায়। কেউ তো একটুও নড়ে বসে না, বাজারটা পর্যন্ত কলিকেই ছুটতে হয়। ওদিকে প্রত্যেকেরই জিভ লম্বা, তরিজুত করা খানা না মিললে অমনি ছ্যাঁড়ছ্যাঁড় বাক্যি। বাজার ঘুরে ঘুরে সকলের জন্য পছন্দসই খাবারের জোগাড় যন্ত্র কি মুখের কথা? মাছ মাংস হয়তো কিনতে হয় না রোজ, অত খরচের মুরদি বা কোথায়? দৈনিক বরাদ্দ তো মোটে 100 টাকা। তার মধ্যে কে পটল খায় না, কে কুমড়ো দেখলে মুখ বেঁকায়, কে ঝিঙেতে নাক সিটকোয়। এর একটু ভাজা চাই, ওর টক চাই। কি জ্বালা কি জ্বালা! এর সঙ্গে আছে আবার পুষ্যিদের খ্যাটন। 3খানা আহ্লাদি বেড়াল, একটা বুড়ো অ্যালসেশিয়ান এবং শ্রীমান ঘিয়ে ভাজা নেড়ি। নিজেদের আমিষ জুটুক না জুটুক, অবলা প্রাণীগুলোর জন্য হাড় কাঁটা ছাল নাড়ি ভুঁড়ি নিতেই হয় রোজ। এত কিছুর মাঝে ওইসব কাক ফাঁকের ভাবনা টেকার জো আছে? বড় লোহার গেটখানা ঠেলল কলি। হাঁড়ি যতই বেহাল হোক, বাড়ির এখনো বাহারটি আছে। কলির বাবা সরোজ ঘোষাল ছিল জাহাজের ক্যাপ্টেন। রোজগারের তার সীমা পরিসীমা ছিল না। অনেকটা জমি কিনে এই বাসস্থানটি বানিয়েছিল কসবায়, বিদেশি ছাদে। একতলায় শুধুই সার থাম, ঘরদোর সব দোতলায়। নিচতলায় সেই ফাঁকা জায়গাটা অবশ্য বৃথা যায়নি। সেটি এখন গ্যারেজ, 8-9খানা গাড়ি থাকে সেখানে। আর গ্যারেজ ভাড়ার টাকাতেই না জঠরের আগুন নিভছে এখন কলিদের। ভেতরে ঢুকেই কলির দৃষ্টি আটকেছে সাদা ইন্ডিকাখানা। কেমন তেড়া বেঁকা করে রেখেছে দেখো। মাসে মাসে 800 টাকা ঠেকায় বলে সাপের 5 পা দেখেছে নাকি? পিছনের ডিজায়ারটা এবার কিভাবে বেরোবে? এক্ষুনি তো দুলাল ড্রাইভার এসে যাবে। সে যদি চিল্লামিল্লি শুরু করে। টাট্টুবাবু ঢুকিয়েছে ডিজায়ারখানা। কর করে 5000 সেলামি পুড়েছিল পকেটে। তা সে যদি এখন নিচে নেমে ইন্ডিকার ছোকরা মালিকটার ধুরধুরি নেড়ে দেয়, সেই ছোকরা আবার ফক্কার ক্লায়েন্ট। তার কাছ থেকে 7000 বাগিয়েছিল মেজবাবু। অর্থাৎ ইন্ডিকাকে বাঁচাতে একটা শুম্ভ নিশুম্ভ লড়াই বাঁধার জোর সম্ভাবনা। ওহো, সম্ভাবনা কেন, বাঁধবেই। ঝগড়ার সময় যা গালাগালির ফোয়ারা ছোটায় দুই ভাই, পাড়াশুদ্ধ লোক বহু জুস পায় তখন। মহা আনন্দে নারদ নারদ বলে তালি বাজায়।
কল্পচোখে ষাঁড়ে বলদে ঢুসোঢুসিটা আন্দাজ করে কলিও বুঝি মজা পেল একটু। আপন মনে মুচকি হেসে এগোলো দোতলার দরজার পানে। পাল্লা যথারীতি হাট। সে বাজারে বেরিয়ে যাওয়ার পর কেউ যে নিচে এসে দৌড় দেবে তেমন আক্কেলটাও কারণ নেই। আজে বাজে লোকে ঢুকে পড়তে পারে, চোর ছ্যাঁচোরের হানাও বিচিত্র নয়। তা কেউ ওসব বিপদ আপদ গ্রাহ্য করলে তো? ফক্কা তো হ্যাঁ হ্যাঁ করে হাসে আর ভেঙচে ভেঙচে বলে, ওরে আমার গবের দিদি রে, চোরদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? ওদেরও সময়ের দাম আছে। এই বাড়িতে কি মহামূল্য জিনিস পাবে শুনি? এত পুরনো মডেল টিভিটা পর্যন্ত ছোঁবে না। ফক্কা বেটা বোঝেই না পাতাখোরগুলো ছ্যাঁচোরের বেহদ্দ। হাতের সামনে শাড়ি জামা যা পাবে তাই নিয়ে ভাগলবা হবে তেঁদরগুলো। আর একখানা কাপড় গেলেও তো লস। সেই লোকসান পুষিয়ে দেওয়ার যখন তোর মুরত নেই, চালবাজি কথা সাজে কি তোর মুখে? ঢিকিয়ে ঢিকিয়ে সিঁড়ি ভাঙছে কলি, দুলে দুলে। এই দোলায় কোনো ছন্দ নেই। ৩৮ বছরের এই দেহখানা এমন বেঢপ ভারী বনে গেছে, এইভাবেই তাকে টেনে হিঁচড়ে তুলতে হয় ওপরে। দোতলায় পৌঁছে হাতের থলি দুখানা মেঝে নামিয়ে কলি হাঁপ জিরোলো একটু। সিঁড়ি থেকে এ বাড়ির কাপ্তানি রান্নাঘর বেশ দূর, দম না নিলে চলে না। হ্যাঁ, কাপ্তানি রান্নাঘরই বটে। সরোজ ঘোষাল প্রায় হোটেল রেস্টুরেন্টের ঢঙে বানিয়েছিল হেঁসেল কাম ভাড়ার ঘরটি। দরজা টরজার বালাই নেই। খাবার পরিবেশনের জন্য রয়েছে কাউন্টার। সেখানেই সাজানো থাকে প্লেট, তুলে নিয়ে গিয়ে যত্রতত্র বসে পড়ো আহারে। বার রেস্টুরেন্টের মতো উঁচু উঁচু টুলও রাখা থাকে কাউন্টারের সামনে। সেখানে ভোজনে বসতেই বা কিসের অসুবিধা? শুধু কিচেনই নয়, গোটা দোতলাটাই ভারী অভিনব কায়দায় বানিয়েছিল ঘোষাল সাহেব। সিঁড়ি দিয়ে ঢুকেই অতিকায় এক হলঘর, তার দুপাশে ৩-৩-৬খানা মাঝারি সাইজের রুম, লাগোয়া বাথরুম সমেত। হলের উপরান্তে বাড়ির বাইরের দিকটায় চওড়া টানা বারান্দা। ওখানে ইজি চেয়ারে বসে দিব্যি দেখা যায় বাইরের দুনিয়া। হলঘরখানা আশ্চর্য রকমের আসবাবহীন বরাবরই। দেওয়াল ঘেঁষে একটা লম্বা সোফা কাম ডিভান, একটা কাচের শোকেস আর টিভি স্ট্যান্ড, ব্যাস। হলের মেঝে জুড়ে কাশ্মীরি কার্পেট বিছিয়েছিল সরোজ। অতীত বিতীত এলে ওখানেই গল্প আড্ডা হবে, আসর জমবে। চাইলে বাড়ির লোকরাও গড়াগড়ি খাবে মনের সুখে। সেই কার্পেটের এখন কি দশা, রং জ্বলা খসকুটে, ঠিক যেন কলির লোম ওঠা ঘেও নেড়ি কুকুরটা। রান্নাঘরে যাওয়ার পথে একবার বারান্দার পানে তাকালো কলি। সঙ্গে সঙ্গে সকালবেলা বাড়ি নিশ্চুপ থাকার কারণটি জলবৎ তরলত। আরাম কেদারাটি খালি, মা নেই। কলির ভুরুতে পলকা ভাঁজ। আজ যখন বেডটি দিল, মা বলেছিল শরীরটা কেমন ঢিকিস ঢিকিস করছে। চা খেয়েই ফের শুয়ে পড়ল নাকি? গিয়ে ডাকবে? থাক, যতক্ষণ ঘুমোয় ততক্ষণ বাড়িতে শান্তি। উঠলেই তো ক্যাচর ম্যাচর। একেবারে জলখাবার বানিয়েই না হয়। ধীরে সুস্থেই ফের এগোচ্ছিল কলি, তখনই ফক্কার ঘর ঘরে গলা। কিরে দিদি, এই বাড়ি থেকে চায়ের পাট উঠে গেল নাকি? ফক্কার পরনে শুধু একখানি ল্যাগব্যাগি শর্টস, নাড়া ঝুলছে। নেয়াপাতি ভুঁড়ি যথেষ্ট প্রকট। গায়ে ভাল্লুকের মতো লোম, তবে গাল নিখুঁত কামানো। ও ব্যাপারে বাবু খুব টিপটপ। ডেবা ডেবা চোখ দুখানা এখনো ঢুলু ঢুলু, বোধহয় রাতের খোঁয়ারি কাটেনি এখনো। ভাইকে আলগা জরিপ করে নিয়ে কলি রান্নাঘরে ঢুকল। কটকটে গলায় বলল, নবাব পুত্তুরের ঘুম ভেঙেছে তাহলে? আমি তো ভাবলাম আজ আর উঠবি না। কিউ কিউ? আমার ঘিয়ে ভাজার মতো কিউ কিউ করিস না তো। কাল রাত্রিরে যা চুল্লু টেনে ঢুকেছিলি, বাপরে। এই এই নো ফালতু টক। জানিস, কাল আমি জনি ওয়াকার খেয়েছিলাম। ওরে আমার ঢপের চপরে, তোর বাপ কখনো জনি ওয়াকার দেখেছে? মুখ দিয়ে কথাটা বেরিয়ে যাচ্ছিল, কোঁত করে গিলে নিল কলি। বাবার সম্পর্কে এহেন উক্তি মোটেই সাজে না। পানীয়র ব্যাপারে দারুণ শৌখিন ছিল মানুষটা। সিঙ্গেল মল্টের নিচে নামতই না বাবা।
রেড, গ্রিন, ব্লু লেভেল, শিভাস রিগাল, গ্লেনফিডিশ, নামি দামি হুইস্কিতে ঠাসা থাকতো বাবার সেলার। এছাড়াও জিন, শেরি, ভার্মুথ, কনিয়াক, মার্টিনি থেকে খাঁটি ফরাসি শ্যাম্পেন কি না থাকতো তখন। তবে সরোজ ঘোষালের মেজ পুত্তরটির যে কালীমার্কার ওপারে যাওয়ার ক্ষমতা নেই তাও কলি জানে বই কি। ব্যঙ্গেশ্বরী কলি বলল, হাসাস না তো, বিলিতি মালের স্মেল আমি খুব চিনি। তোর মুখ দিয়ে যে ভকভক গন্ধটা বেরোচ্ছিল, আরে মাইরি দিদি, আপ অন গড। ফক্কা চোখ ঘোরালো। কাল আমি জনি ওয়াকারি খেয়েছি, ফেরার সময় তারকটা ধরে জোর করে বসিয়ে দিল, তখন শুধু একটু বাংলু। তা কে তোকে সোহাগ করে ফরেন লিকার খাওয়ালো শুনি? তোর কোন ইয়ারের পকেটে এত রেস্ট এলো? হ্যাঁ, আরে বাবা, আমি বুঝি ঘ্যাম ঘ্যাম লোকের সঙ্গে কাজ কারবার করি না? তারাও এই শর্মাকে খাতির টাতির করে, বুঝলি? বটে? ইয়েস, কালই তো একটা ডিল ফাইনাল হলো। 1 কোটি টাকার ফ্ল্যাট আমার থ্রু দিয়ে সেল পারচেস, 30.5 অফার করেছে। আমি 1% স্টিক করে আছি। যাই হোক, এই মিনিমাম 75,000 তো আসবেই। মোটা দাও, কি বলিস? কাকে ফাঁসাচ্ছিস কে জানে বাবা। দেখিস বাবা, এবার কিন্তু উল্টো সিধে কেস হলে মা তোকে জুতো পেটা করবে। কটমট চোখে একটুক্ষণ কলির দিকে তাকিয়ে রইল ফক্কা, তারপর সুরুত করে ঘরে ঢুকে গেল। গ্যাস জেলে কেটলি চড়িয়ে দিল কলি। ফক্কাটা মাঝে মাঝে এরকম ডায়ালগ ঝাড়ে বটে, আদতে তো ফুঁকোরাম, ঠগের শিরোমণি। সেবার গ্যারেজের ইনোভাখানা এক পার্টিকে দেখিয়ে পাক্কা 10,000 ঝেপে দিয়েছিল। সে এসে গাড়ি ডেলিভারির জন্য তাগাদা মারে আর ফক্কা কেটে কেটে বেড়ায়। শেষমেশ একদিন ইনোভার মালিক আর সেই পার্টির মাঝখানে পড়ে গেল। অমনি দুজনে মিলে ফক্কাকে এই মারে কি সেই মারে। পুলিশেই দিত, মা আংটি বেচে কোনো রকমে রক্ষা করল মেজ ছেলেকে। তারপর থেকে ফক্কা খানিকটা সাবধানী হয়েছে বটে, কিন্তু অভ্যেস তো পুরো ছাড়েনি। একে তাকে টুপি মারা, এখানে খামচা সেখানে হাত্তা, পার্টির ছেলেদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি সবই চলছে। তবে জমি বাড়ি ফ্ল্যাট কেনা বেচা তো টাট্টুবাবুর লাইন, সেখানে কবে ভিড়ল ফক্কা? অন্য কি একটা ধান্দা করছে বলেই তো জানতো কলি। মাঝে মাঝেই কচি কচি ছোকরা হাতে ফাইল নিয়ে বাড়িতে এসে খোঁজ করে নীলিমেশ ঘোষালের। আচমকা কলির পেট গুলিয়ে হাসির বুড়বুড়ি। বাবা কি ঘ্যাম ঘ্যাম নাম রেখেছিল 3 ছেলের, অরুণেশ, নীলিমেশ আর ত্রিদিবেশ। সেই নাম উবে গিয়ে গোটা কসবাতেই 3 ভাই এখন টাট্টু, ছক্কা আর ডিব্বা। মার দেওয়া 3খানা ডাকনামই মার্কেটে এমন খেয়ে গেছে, আসলে শুভ নাম এখন বেবাক উধাও। ওই নামে কেউ ডাকলে বাড়ির লোকরাই চমকে চমকে ওঠে। কথাটা কলির নিজের ক্ষেত্রেও খাটে অবশ্য। প্রিয়ংবদা নামটা কি মনে পড়ে আর? ছোট বোনের অত সুন্দর দেবাদ্রিতা নামটাও তো পরিণত হয়েছে ফুটিতে। বাবার ডিকশনারি ঘাঁটার পরিশ্রমটাই বৃথা। কি স্বপ্ন নিয়ে এইসব নাম সে রেখেছিল কে জানে। নিয়তি আর কালের ঠোক্করে এখন তো বিশ্রী ঠাট্টার মতো শোনায়। টকবক জল ফুটছে। কেটলির ঢাকা খুলে 1 খাবলা রদ্দি গুঁড়ো চা ঢেলে কলি নেভালো গ্যাস স্টোভ। 1 সময়ের অত্যাধুনিক মডিউল কিচেনের প্লাই ফাটা জীর্ণ তাকে হাত বাড়ালো একবার। ফাঁকা বয়ামগুলোর পিছন থেকে বের করে আনলো একটা পুরনো টিনের কৌটো। মার জন্য অল্প হলেও দার্জিলিং পাতা এনে রাখতেই হয়। ওই ফ্লেভারটি না মেশালে মা থু থু করে চা ফেলে দেবে। এককালের রাইসি চালের অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি মা, বর চলে যাওয়ার 22 বছর পরেও। সেই চা খাওয়ার দৃশ্য কলির এখনো মনে পড়ে। সেই মাকেও, ববছাঁট চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা, চর্চা করা চামড়ায় যেন মোম পিছলয়। সুধামাসি রেখে যেত ট্রে, হাউসকোট পরা মা টিকোজি সরিয়ে পর থেকে ঢালতো উষ্ণ পানীয়, দুধ চিনি মেশাতো নিজের হাতে। হ্যাঁ, তখন দুধ চিনি খেত রুবি ঘোষাল। তারপর কাপটি হাতে তুলে চশমা নাকের কাছে নামিয়ে
পায়ের ওপর পা রেখে চোখ বোলাতো ইংরেজি কাগজে। সরোজ ঘোষাল তো ছিল জলের প্রাণী, ডাঙায় থাকলে সেও চা পানের আসরে মজুদ। তার হাভানা চুরুটের কড়া গন্ধে মাঝে মাঝে নাক কুঁচকোচ্ছে রুবি ঘোষাল, পা ঘেঁষে শুয়ে থাকা জিনির ছাই রঙা লোমে হাত বোলাচ্ছে থেকে থেকে। আবছা হয়ে আসা ছবিটা এখনো যেন সত্যি বলেই ভ্রম হয় কলির। আহা, কি মধুর যে স্মৃতির দিনগুলো! ধুস, মধুর না ছাই, তেতো তেতো। ওইসব দিন আর কখনো ছোঁয়া যাবে না ভাবলেই কেন যে গা গুলি ওঠে কলির। এখনকার বেঁচে থাকাটাকে আরও দুঃসহ বলেই মনে হয়। মাথা ঝাঁকিয়ে কলি চায়ের কৌটো খুলল। পুঁচকে চামচে একটু চা পাতা তুলে ভাবল পলক। কেটলিতে ঢালল না, মুখ বন্ধ করে কৌটোখানা রেখে দিল তাকে। মা এখন ঘুমোচ্ছে, ঘুমোক। বাড়ির সবাইকে জলখাবার দেওয়ার সময় আর এক রাউন্ড চা হবে, তখনই না হয়। মার দার্জিলিং পাতা একটু তো বাঁচুক। রীতিমাফিক কাপে ঢেলে ঢেলে কলি চা সাজাচ্ছে কাউন্টারে, তখনই টাট্টুবাবুর আবির্ভাব। পরনে পোশাক ফক্কার মতোই, বাড়তি শুধু একখানি খাটো টি শার্ট। থলথলে বপুখানা বিচ্ছিরিভাবে বেঁকিয়ে চুড়িয়ে একখানা আড়মোড়া ভাঙল টাট্টু। হাসি হাসি মুখে একটা কাপ উঠিয়ে নিয়ে বলল, কি শার্প নাক দেখেছিস? ঠিক গন্ধ পেয়ে গেছি। তাই বুঝি? নাকি পিঙ্কি লাথি মেরে পাঠালো নেশার বস্তুটি রেডি হয়েছে কিনা দেখতে? ওফ, তুই না বড্ড বাজে বকিস। আজকাল খুব মুখ হয়েছে তোর। সত্যি কথায় ছ্যাঁকা লাগে। বউয়ের কাপটাও নিয়ে যা, তাকে ঘরে গিয়ে চা খাওয়া। আর তেনাকে বল মেয়ে কোলে আদিক্ষেতা না করে এসে তার দুধটা গরম করুক। আহা, তুই একটু বসিয়ে দে না, হয়ে গেলে এক হাঁক পারিস, পিঙ্কি এসে নিয়ে যাবে। স্যার, অত সুখ খায় না। মেঘে মেঘে এ বাড়িতে তো অনেক দিনই হলো। পুচকুনি তো এখন 2+। আর কতদিন নতুন বউ সেজে থাকবে? হ্যাঁ, আরে তাই নয় রে, সবাই কি তোর মতো এফিসিয়েন্টলি সব পারে? এই ধর, জলখাবারে আজ তুই চাউমিন বানালি। সরি, পারবো না। রাত্রিরের অনেকগুলো রুটি পড়ে আছে, সকালে আজ ওগুলোই গরম করে চালিয়ে দেব। ইল্লি রে, বাসি রুটি খাবো কেন? হ্যাঁ, ও তো রাতে ফক্কা খায়নি বলে রয়ে গেছে, তা হারামজাদাকেই ওগুলো গেলা? বলেই টাট্টু চোখ টিপল। আর শোন না, আমরা সবাই চাউমিন খাই, তোর হাতের চাউমিনটা যা খুলে না। এই নো মাস্কা, তোর বিবিকে বল বানাতে। আরে জানিসই তো, ও ঘ্যাঁট করে ফেলবে। রাঁধা বাড়ার তো প্র্যাকটিস নেই। সে তো বটেই, রাজবাড়ির মেয়ে কি না? দাসী বাঁধিরা রাত দিন সেবা করত, বাবুর্চির রান্না খেয়ে বড় হয়েছে। এই কলি, টিজ করবি না। না, পুজো করব। শোন, পুরুতের মেয়েকে নিয়ে অত রং করিস কেন রে? শালিকে ঘেটি ধরে কিচেনে পাঠাতে পারিস না? আমার পাশে দাঁড়িয়ে খুন্তি নাড়লেও তো কিছু শেখে। আরে সবার কি সব হয় বল? ও একটু হ্যালহ্যালে টাইপ, মেয়ে সামলাতেই ও যা ল্যাজে গোবরে দশা হয়। ফক্কা চা নিয়ে সোফায় বসে, পিট পিট চোখে গিলছিল দাদা দিদির সংলাপ। পুট করে ফোড়ন কাটল। কি দেখে যে মালটাকে শাদি করেছিলি? রূপে ছুছুন্দরী, কাজে ঢেস কুমড়ো, আর ভাষায় তো এই মুখ সামলে ফক্কা, মুখ সামলে। পিঙ্কি তোর গুরুজন। গুরুজন? কামচোর নাম্বার 1। আবার কে বলি দিদিটাকে খাটিয়ে খাটিয়ে মারে। বলতে বলতে টাট্টুর দিকে একটা তাচ্ছিল্যের ভঙ্গি ছুড়ল ফক্কা। যা যা, পাতলা হ, পাতলা হ, নইলে আবার তোর গিন্নির গোঁসা হবে। ভাইকে দৃষ্টিতে ভস্য করতে করতে ঘরে সেঁধিয়ে গেল টাট্টু। তাকে চ্যাটাং চ্যাটাং শুনিয়ে কলিরও বেশ মন ফুরফুরে হয়েছে। মুখ ফুটে চাউমিন খেতে চাইলেও তাই না হয় বানাবে আজ। মাও চাউমিন ভারী পছন্দ করে, তবে রুটিগুলো ফক্কাকে চালান করবে না। পুষিদের আমিষ ঘেঁটে মেখে মুখে দেবেক্ষণ। কিন্তু বানাবে কি দিয়ে? গাজর বিনস নেই। গরমের সময়টা এত দাম হয় গাজর বিনসের, ছোঁয়াই যায় না। সবজি বলতে আছে পটল, ঝিঙে, ঢেঁড়স আর লাউ ডাঁটা। কোনোটাই তো চলবে না চাইনিজে। অবশ্য 1 ডজন ডিম এনেছে আজ। বড় করে ঝোল বানিয়ে দুবেলা চালিয়ে দেবে ভেবেছিল। ওর থেকে 3টে যদি নেওয়া যায় আর 6খানা যদি সেদ্ধর বদলে অমলেটের ঝোল করে ফেলে,
3খানা হাতে থেকে যায়। 6টা অমলেটের ঝোলে দুবেলার জন্য যথেষ্ট। ওই রান্না দেখে টাট্টু হয়তো মুখ বেঁকাবে, তবে গিলেও নেবে কোনো মতে। ডিব্বাটা অমলেটের ঝোল ভালোবাসে খুব, চেটেপুটে খেয়ে নেবে। কি মনে হতেই কলি গলা ওঠালো, হ্যাঁ রে ফক্কা, ডিব্বা এখনো বম্বে থেকে ফেরেনি তাই না? না, আজ বিকেলে বোধহয় আসবে। ফক্কা কাউন্টারে এসে কাপ রাখলো। পরশু তো মাকে ফোন করেছিল। এত ঘন ঘন বম্বে যাচ্ছে, ওর স্টোনের বিজনেস বেশ জমে গেছে মনে হয়। কে জানে, তবে জালি পাথর এনে বেচছে তো, কোন দিন কেলানি খাবে তার ঠিক নেই। ওর স্মাগলার শ্বশুরও ওকে বাঁচাতে পারবে না। যা, শ্বশুরটা মোটেই 2 নম্বরই নয়। কেমন সুন্দর একটা ইলেকট্রনিক্সের দোকান, দিব্যি চালু। সে তো এখন পাস্ট হিস্ট্রি জানিস, সব এই শর্মার নখদর্পণে। কীরকম? আরে লোকটা ছিল স্মাগল গুডসের কেরিয়ার। সিরিঙ্গের চেহারা নিয়ে সিঙ্গাপুর ব্যাংকক যেত, ফিরত কেঁদো লাশটা হয়ে। সর্বাঙ্গে ফরেন ক্যামেরা, টেপস, ভিসিডি, পারফিউম বোঝাই। ওতে যা মাল্লু কামিয়েছে তা দিয়েই তো ওই দোকান। তুই জানলে কি করে এত কথা? আরে ফক্কার 1000খানা চোখ। তুই যে সেদিন ওই পোস্ট অফিসের সামনে ভেলকুটার সঙ্গে হেসে হেসে গল্প করছিলি, তাও কি আমার নজর এড়িয়েছে ভাবছিস? কলি থতমত। ভেলকু মানে ললিত, ললিত ম্যাজিশিয়ান। সাউথ লাইনের হোটার না মোটর কোথায় যেন থাকে। কলকাতায় এসে এখানে ওখানে ম্যাজিক দেখিয়ে বেড়ায়, সঙ্গে কিছু জিনিসও বেচে। এই ব্যথার তেল, উকুন মারার ওষুধ। সন্ধ্যের পর বালিগঞ্জ স্টেশনের দিকটায় সস্তায় সবজি টবজি মেলে, কিনতে গিয়ে ভিড় দেখে দাঁড়িয়ে গিয়েছিল কলি। ললিত ম্যাজিক দেখাচ্ছিল, সেখানেই আলাপ। তারপর থেকে পথে ঘাটে মোলাকাত হলে 2-4টে কথা বলে লোকটার সঙ্গে। ভারী দুঃখী মানুষ। একটা নাকি বিয়ে করেছিল, বউ পালিয়েছে। সংসার করার আর উৎসাহ পায় না বেচারা। ফক্কা কি সেই গপ্পও জানে? কলি আর খোঁচাখুঁচিতে গেল না। প্রসঙ্গটা এড়িয়ে ফক্কাকে বললে, এই চট করে একটু সাদা তেল এনে দে তো, চাউমিনটা করে ফেলি। মাল্লু ছাড়। আর না কিনে, মা উঠলে দিয়ে দেব। দেখিস রাস্তায় আবার জমে যাস না। একটা হাফ পাঞ্জাবি গলিয়ে ফক্কা বেরিয়ে যাওয়ার পর কলির হঠাৎ খেয়াল হলো, কাল অনেক কাচাকুচি হয়েছিল, নামানো হয়নি ছাদ থেকে। এরপর কাজে কমে ব্যস্ত হয়ে পড়লে আর মনেই থাকবে না, রয়েই থাকবে দিনভর। আকাশে অল্প অল্প মেঘ, জ্যৈষ্ঠের তাপ আজ চড়েনি এখনো। কাপড় চোপড়গুলো প্লাস্টিকের তার থেকে নামিয়ে কাঁধে জড়ো করছিল কলি। তারই মাঝে একবার জরিপ করল প্রকাণ্ড ছাদখানাকে। কি মসৃণ ছিল এককালে, এখন চটলা ওঠা ওঠা। টব মাত্র পড়ে আছে 4-5খানা। ফুল বলতে শুধু বেল আর জবা। লঙ্কা গাছ লাগিয়েছিল কলি, তারও বেশ মরকুটে হাল। হবেই তো, কেই বা যত্ন নেয়। মা একসময় টবে টবে ভরিয়ে ফেলেছিল ছাদ। বাবা যেতেই মাকে সুগার ধরল, তারপর থেকেই তো নানান আধি ব্যাধির শুরু। তখনও মা বাগানটা টিকিয়ে রেখেছিল, কিন্তু সেই যে সিঁড়ি থেকে পড়ে চোট পেল কোমরে, ব্যাস সব বন্ধ হয়ে গেল। ইস, কলি যদি হাতে একটু সময় পেত, যদি নতুন টব আর ফুল গাছের চারা কেনার মতো বিলাসিতার পয়সা থাকতো কলির হাতে। আচমকাই পিছনে একটা করুণ ধ্বনি। ভিক্টর পটি করবে নাকি? শাড়ি টানছে ভিক্টর, নিচে যেতে বলছে। কৌতূহলী পায়ে ভিক্টরের পিছু পিছু নেমে এলো কলি। মায়ের ঘরে চলেছে ভিক্টর। কলিকে ডাকছে মা, ব্রেকফাস্টের জন্য। একটা হাঁক দিলেই তো কলি। মায়ের ঘরে পা রেখেই কলির বুকটা ছ্যাঁত করে উঠল। মা এরকম অচেনা ভঙ্গিতে শুয়ে কেন? হাত দুটো ছড়ানো, মাথাটা কাত, চোখ খোলা, দৃষ্টি নিষ্পলক। কলি দৌড়ে গেল মায়ের কাছে, একদম কাছে। কাঁধ ধরে ঝাঁকাচ্ছে প্রাণপণে। না, কোনো সাড়া নেই। ইহলোকের মায়া কাটিয়ে ফেলেছে রুবি ঘোষাল।
আজও গমগম করছে ঘোষাল বাড়ি, তবে বাসিন্দাদের হট্টগোলে নয়। ভাই বোনদের লড়াই ঝগড়াও আজ স্থগিত। শ্রাদ্ধ বাসরে আসা অতিথিদের কলরবেই বাড়ি রীতিমতো সরগরম। পাড়াপড়শি তো বটেই, নয় নয় করে আত্মীয়ও এসেছে বেশ কিছু। ছেলে মেয়েদের নিজস্ব বৃত্তের পরিচিতরাও হাজির। প্রথম দফার কাজটা সেরে মার ঘর থেকে বেরিয়ে এলো টাট্টু। মগজে অনেকক্ষণ ধোঁয়া পড়েনি, ঝিমঝিম করছে মাথা। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ফুটির বরের সঙ্গে হাত মুখ নেড়ে কী যেন কথা বলছে ফক্কা। হেমন্ত শুনছে মন দিয়ে, ঘাড় দোলাচ্ছে মাঝে মাঝে। ছোট বোনের গানের মাস্টার বরটাকে ফক্কা মানুষ বলেই জ্ঞান করে না। বেচারা নরম সরম মাথাটা চিবোচ্ছে নাকি? এখন থেকেই বাড়ি ভাগাভাগির ধান্দা, দল ভারী করার তাল। কিরে টাট্টু, কাজ শেষ হয়ে গেল নাকি? গুপ্তিপাড়ার শ্যাম কাকা, বাবার দেশের বাড়ির একমাত্র প্রতিনিধি। কসবায় বাড়ি বানানোর আগে দেশের সম্পত্তি বেচে বুচে দিয়ে এসেছিল বাবা। তারপর থেকে বাবারও আর যাওয়া আসা ছিল না গুপ্তিপাড়ায়। টাট্টুরাও জীবনে সাকুল্যে 5 বার গেছে কিনা সন্দেহ। তবু এইসব কাজকর্মে নিয়ম রক্ষের জন্যই ডাকতে হয় তো। ভদ্রতা করে কথাও বলতে হয় হেসে হেসে। টাট্টু ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, না কাকা, আবার গিয়ে বসবো। পিণ্ডি দেওয়া, বৈতরণী পাঠ, দান টান সবই তো এখনো বাকি। হ্যাঁ, বেশ বড় করেই তো কাজ করছিস রে। শুনলাম ষোড়শ হবে, বৃষৎসর্গ করবি। হ্যাঁ, ওই আর কি, সাধ্যমতো যতটুকু পারি। টাট্টু গলায় একটু বাড়তি ওজন আনল। মার কাজ বলে তো কথা, একেবারে নম করে তো সারা যায় না। হ্যাঁ হ্যাঁ, বটেই তো। গুপ্তিপাড়ার ঘোষাল বাড়ির বউ, তার একটা মান ইজ্জত তো আছে নাকি? টিটকিরি দিচ্ছে না নিশ্চয়ই। পাজামা পাঞ্জাবি পরা বছর 60 শ্যাম কাকার গলার সুরটা পরার চেষ্টা করল টাট্টু। না, বোধহয় মন থেকেই বলছে। মাও খুব সগর্বে জাহির করত পরিচয়টা। কিন্তু গুপ্তিপাড়ার ঘোষাল পরিবারের যে কি বিশেষত্ব আছে তা কোনোদিন টাট্টুর মাথায় ঢুকল না। ওই তো খসে খসে পড়া বাড়ি, 2খানা এঁদো ডোবা আর বাগানে সাকুল্যে 4খানা আম গাছ। মা তো নিজেও কখনো গিয়ে রাত্রিবাস করেনি, পাছে মশার কামড়ে ম্যালেরিয়া ধরে। কবে সেখানে দোল দুর্গোৎসব হতো, কোন লাট সাহেব একবার ও বাড়িতে পা ছুঁয়েছিল, সেই পুলকেই এখনও বনে দিয়ানার মঠমোটানি যায়নি পুরনোকালের লোকগুলোর। অবশ্য টাট্টুই বা সেই অহংকার থেকে মুক্ত হতে পেরেছে কই? বাড়িতে যাদের হাঁড়ি চড়ে না তাদের এত আয়োজনের কোনো মানে হয়? না হোক 100খানেক লোক পাত পেরে খাবে, হোক না নিরামিষ, তারও কি কম খরচা নাকি? ডিব্বার কেটারার 65 টাকা করে প্লেট নিচ্ছে, তাও মিষ্টি ছাড়া। অকারণে এই ভূত ভোজন করানোর যে কী দরকার ছিল? ফুটি আর ডিব্বাটাই ফাঁদে ফেলল টাট্টুকে। শ্বশুরবাড়িতে 3 দিনে যা হোক করে মার কাজ সেরে এসে ফুটির কি আবদার, এই দাদা, মা তো আমাদের কাছ থেকে সুখ শান্তি কিছুই পেল না রে, মার শেষ কাজটাও কি হেলাফেলা করে হবে? 3 ভাই তখন ফলাহার করছিল সন্ধেবেলায়। একা থাকলে ফুটিকে ধমকে ধামকে কাটিয়ে দিত টাট্টু, কিন্তু ভাইদের সামনে একটু চাপে পড়ে গেল। ঢোক গিলে বলেছিল, ঘটা যে করবো তার মাল্লু কই? ডিব্বা বুঝি ওত পেতেই ছিল, তক্ষুনি আপেলে কামড় মেরে হুল ফোটালো, আদেও তেমন ইচ্ছে আছে কি? আলবাত আছে, টাকা থাকলে সরোজ ঘোষালের ছেলে কিপটেমি করে না। তাহলে উপায়টাও বাতলে দিই। দিব্যা আরে দেখলো ফুটিকে। কিরে, তুই বলবি? হ্যাঁ, বলতেই পারি। মায়ের ওই 1.5 ভরির 12 মেশে হাটটা আছে, ওটা তো আর কোনো কাজে লাগবে না। ওটা যদি বেচে না হোক 1030 তো মিলবেই। মা ওটা আমাকে দিতে চেয়েছিল। পিঙ্কি বুঝি দরজার ওপারে দাঁড়িয়ে শুনছিল। আচমকা নাক গলিয়েছে ভাই বোনদের কথায়। মা বলেছিল এটা ঘোষাল বংশের বড় বউয়ের প্রাপ্য। কি আবদার! আহা, মা তো আমায় মনের প্রাণের কত কথাই বলতো, কই এমনটা তো জন্মে শুনিনি। সেভাবে দেখলে ওটা আমারই হকের পাওনা।
কোন খুশিতে? টাট্টু জিজ্ঞাসা করেছিল। ফুটি বলেছিল, বিয়েতে মা এক কণা সোনাও ছোঁয়ায়নি। কেন দেবে? তোদের বিয়েটাই তো মা মানেনি। যাকে তাকে রেজিস্ট্রি করে এসে একটা ঢিপ করে প্রণাম ঠুকে দিলি মাকে, অমনি মা তো আর গয়নার ঝাঁপি তোকে উজাড় করে দেবে, তাই তো? এই শোন, তুই তো বউয়ের পোঁ ধরবি। বোনকে বঞ্চিত করতে হলেও বউয়ের আঁচল তুই ছাড়বি না। আমি পিঙ্কির জন্য বলছি না, কিন্তু তোর দিদির কথাটা অন্তত ভাব। বিয়ে হয়নি বলে কলি কি কিছুই পাবে না? তা কেন? ও মায়ের শাড়িগুলো নিক না, পড়ুক দেরে মুশে। কিন্তু বিয়ে করলো না বলেই ও একটা গয়না পেয়ে যাবে, এটা কিন্তু ন্যায্য হিসাব হলো না দাদা। বিয়ে করলো না নয়, বিয়ে হলো না। দিদির তো কত ভালো ভালোই সম্বন্ধ এসেছিল, মাই তো ইচ্ছে করে সেগুলো বাতিল করে দিয়েছে, পাছে সর্বক্ষণের সেবাদাসী হাতছাড়া হয়ে যায়। ফক্কা ফস করে বলে বসল, এই মার নামে আজে বাজে বদনাম দিবি না। বিয়ের জন্য কপাল লাগে, বুঝলি? দিদির কপালটাই থানিট, তাই সম্বন্ধগুলো কেটে গেছে। দিব্যা বেমালুম বলে দিল কথাটা। সবই কলির কানে যাচ্ছে জেনেও সেখানেই থামল না। চিবিয়ে চিবিয়ে ফক্কাকে শোনালো, তোর মতলবটা আমি জানি রে। দিদির নাম করে হাটটা রাখা থাকবে, তারপর তুই কোনো এক সময় ওটাকে ঝাপ্পুস করে দিবি, তাই তো? ফক্কা তো চোটে কাঁই, ডিব্বার ওপর ঝাঁপিয়ে পড়ে আর কি। টাট্টুকেই তখন হাল ধরতে হলো। বুঝি তখনই ক্ষণিকের জন্য মনে হয়েছিল মায়ের মৃত্যুর পরপরই সামান্য একটা 1.5 ভরির হাড় নিয়ে চাপান উত্তর মার্চেন্ট নেভির সেই দিলদরিয়া ক্যাপ্টেন সাহেবের ছেলে মেয়েদের একেবারেই মানায় না। সেই মুহূর্তে কি টাট্টু ভুলে যায়নি ওই হাড়টা বেচে এই আয়োজন নেহাত মূর্খামি? পরে অবশ্য মগজে ঢুকেছে ওদিন তাকে পিনিক খাওয়ানোটা ছিল একটা কৌশল। মার নাম করেই হাড়টা ঝরে যাক, বাড়ির কেউ তো কোনোভাবেই আর ওটা বাগাতে পারবে না। একটু খাজুরা করে শ্যাম কাকাটিকে কাটালো টাট্টু। ব্যালকনির কোণে এসে দাঁড়িয়েছে। পাড়ার কয়েকজন মিলে গল্প করছে। তাদের মধ্যে মিহির এগিয়ে এলো পায়ে পায়ে, সমব্যথীর সুরে বললে, তোদের বাড়িটা কিন্তু খুব ফাঁকা হয়ে গেল রে। টাট্টুও একটু দুঃখী অনাথ ভাব ফোটালো। মার বাজখাই গলাটাও পাড়ায় আর কেউ পাবে না। তা কেন? রুবি কাকিমা এই বারান্দা থেকেই সবার কত খোঁজ খবর নিতেন। আমরা তো সেটাই আলোচনা করছিলাম। যে সামনে দিয়ে যেত তার সঙ্গেই কাকিমা ডেকে ডেকে কথা বলতেন। আজকাল তো এমন মানুষ আর পাওয়া যায় না, সবাই সর্বক্ষণ ব্যস্ত, ছুটছে। হ্যাঁ, মা আর করবেটা কি? তেমন নড়াচড়া তো করতে পারতো না, সারাক্ষণ ঠায় বারান্দায় বসা। না রে টাট্টু, সবার সঙ্গে মেশাটা কাকিমার নেচারের মধ্যেই ছিল। আগেও তো দেখেছি, সেই মেসোমশাই যখন ছিলেন নিজে গাড়ি চালিয়ে বেরোতেন কাকিমা। আমরা তো তখন তোদের তুলনায় নিতান্তই হেঁজি পেজি। কাকিমা কিন্তু তখনও দেখা হলেই কি মিষ্টি হেসে কথা বলতেন, একেবারে অমায়িকভাবে। অমন অ্যারিস্ট্রোকেট একজন মহিলা, কত হাইফাই সোসাইটিতে ওর মেলামেশা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তখন তো প্রায় সব নামি ক্লাবেরই মেম্বারশিপ ছিল। হ্যাঁ জানি তো, কিন্তু আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেন ঠিক যেন বাড়ির মা মাসি কাকি। নো ফাঁট, নো গ্র্যাভিটি। তবে কি বলতো, ইদানিং মুখের লাগাম থাকতো না, যাকে যা খুশি তাই বলতো। আরে আমরা কিছু মাইন্ড করতাম না রে, বরং উনি যখন হাঁক দিয়ে বলতেন, কিরে হারামজাদা আজকাল রাত করে ফিরিস কেন, তখনও ওর কথাগুলোয় একটা অন্য ধরনের আন্তরিকতার ছোঁয়া পেতাম। কিরে, তাই না রে বল সমীর? একটু তফাতে দাঁড়ানো সমীর ঢক করে মাথা নাড়ল। হ্যাঁ অবশ্যই। আরে মনে হতো লোকাল গার্জেন আমাদের দাবড়াচ্ছে। আমরা তো জানতামই কি ঝড়টা গেছে ওর ওপর দিয়ে, তার ওপর অসুখ বিসুখ, তবু মনটা বেশ সতেজ ছিল। টাট্টু সায়ও দিল না, প্রতিবাদও জুড়ল না, শুধু আর একটু আনমনা হয়ে গেল যেন। মা যে ঠিক কেমন ধারার মানুষ ছিল। হ্যাঁ, গত 15-20 বছরে উগ্রচণ্ডী মায়ের সঙ্গে সেই
মহিমান্বিত রাজসিক অথচ স্নেহময়ী রুবি ঘোষালের যেন আসমান জমিন ফারাক। তবু কোথায় যেন দুজনেই এক, কিন্তু মিলটা যে ঠিক কোথায় তাও যেন ঠাহর করতে পারে না টাট্টু। কেন যে পারে না? 38 বছর তো মার গায়ে গায়েই লেপ্টে রইল, তবুও বেশি কাছে থাকলে বুঝি এমনটাই ঘটে। একই মানুষের মধ্যে যে সুন্দর আর কুৎসিত লুকিয়ে থাকে তা বুঝি অতি নৈকট্যের কারণেই নজরে আসে না। লেন্সে লেপ্টে গেলে কি মুখের ছবি স্পষ্ট হয় নাকি ধেবড়ে যায়? সুখবিলাস আর স্বাচ্ছন্দ্যে মোড়া জীবনে ভিতরের মধুর রূপটাই উদ্ভাসিত হয়। আবার হঠাৎ এক লহমায় যদি খাদে পড়তে হয়, তখন মরিয়া বাঁচার সময় পুরনো স্মৃতিসহ টিকে থাকতে হলে অন্দরের কুৎসিতটা ঠেলে বেরিয়ে আসাটাও কিছু অস্বাভাবিক নয়। তবে ঘরের লোক আর বাইরের দুনিয়া তো দুটোকে এক চোখে দেখবে না কোনো দিন। বাইরের লোকের কাছে সেই পুরনো ভাবমূর্তিটাই আসল, আর ঘরের মানুষের কাছে বর্তমানটাই প্রকট। দুটোকে মেলানো কি সোজা কাজ? অন্তত টাট্টুর পক্ষে তো প্রায় অসম্ভব। ফক্কা থপথপিয়ে আসছে এদিকে, ভুরু উঁচিয়ে বলল, এই তুই এখানে? পুরুত মশাই কখন থেকে তোকে খুঁজছে। হ্যাঁ যাই। এই তোর কাছে সিগারেট আছে রে? দে তো একটা, মাথাটা ছাড়াই। একটাই বের করেছিল ফক্কা, কি ভেবে গোটা প্যাকেটখানাই ধরিয়ে দিল টাট্টুকে। টাট্টু সামান্য অবাক। এতগুলো দিচ্ছিস কেন? আরে রাখ রাখ, তোর কাছেই রাখ। তোর পুরুতটা এসে বারবার খাবলা মারছে, ওকে দিয়ে দিস। আমার পুরুত মানে? বারান্দার কোণটায় সরে গিয়ে সিগারেট ধরালো টাট্টু। গল গল ধোঁয়া ছেড়ে বলল, আমি কি পিঙ্কির বাপকে দিয়ে কাজ করাচ্ছি? আরে ওইসব লুকোছাপা কারবার আমাকে দেখাস না তো। বিশু চক্রবর্তী তো শ্বশুরের লোক নয়। দান দক্ষিণার 2500 থেকে সে কমিশন নেবে না। আমি জানবো কি করে? তোর মতো সর্বক্ষণ তো ভাগাড়ের দিকে তাকিয়ে থাকি না। আরে খুঁজছিস কেন? শকুন বলেই তো অনেক কিছু দেখতে পাই। ডিব্বা ক্যাটারারের কাছ থেকে কত নেবে জানিস? পার প্লেট 8 টাকা। হ্যাঁ কি বলছিস কি? মায়ের কাজেও ও হাতটা মারবে? ও সব পারে, একটা আস্ত সোয়াইন, চামারের বিহদ্দ। আমি তো কেলটুদাকে প্রায় ফিট করে ফেলেছিলাম। মিষ্টি শুদ্ধ 62তে নামিয়ে দিত। স্রেফ তর্ক করে লোকটাকে হটিয়ে দিল। শালার পাথর বেচা বুদ্ধি তো, জিলিপির পিসে মশাই, এমন প্যাঁচ মারে না। আরে লিভ ইট। আজকের দিনটা অন্তত এইসব ফিলদি ডিসকাশনগুলো বন্ধ রাখ। ও হ্যাঁ, তোর তো সব হেলদি ব্যাপার। সত্যি কথা শুনলেও তো তোর পাপ হয়। মাথাটা দপ করে জ্বলে উঠল টাট্টুর। অন্যদিন হলে খিস্তি মেরে মুখ ভোঁতা করে দিত ফক্কার। আজ আর কথা না বাড়িয়ে হাঁটা দিল শ্রাদ্ধের জায়গায়। আসনে বসতে যাচ্ছে, ডিব্বা কোত্থেকে ছুটে এলো। একটু উত্তেজিত স্বরে বলল, আরে অনেকে চলে যাচ্ছে, ব্যাচ বসিয়ে দেবো। আমি কি জানি? কেটারিংয়ের দিকটা তো তুই দেখছিলি। আরে দেখছি তো, কিন্তু সবে তো 12:15 বাজে, এখনো তো সব রান্না বান্নাও হয়নি। আচ্ছা এক কাজ করি, যারা বসে খাবে না তাদের একটা করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিই। যা খুশি কর, তবে হিসেব রাখিস, কাটমানির ধান্দায় আবার প্যাকেটগুলো প্লেটের মধ্যে ঢুকিয়ে দিস না। বলতে চাইনি কথাটা, তবু টাট্টুর মুখ দিয়ে বেরিয়েই গেল। অমনি ডিব্বার ফর্সা মুখখানা পলকে তেলো হাঁড়ি। বিচ্ছিরিভাবে ঝেঁঝে উঠল, ও আমি সেধে বড় দায়িত্বটা কাঁধে নিলাম তো অমনি সবার চোখ টাটাচ্ছে। বেশ, তোরাই কেউ ঝক্কিটা সামলা, আমিও মেজদার মতো গায়ে ফু লাগিয়ে ঘুরে বেড়াই। বাহ বাহ, পয়সা যাবে তোর পকেটে আর খেটে মরবে কলিফুটিরা। এবারেও নিজেকে সামলাতে পারল না টাট্টু। আচমকা ফক্কাটা এমন একটা বিষ ঢুকিয়ে দিল মাথায়, মাথা ঠিক রাখা দায় হচ্ছে। এক্ষুনি না একটা অনর্থ বাঁধে। তাড়াতাড়ি ডিব্বার কাঁধে হাত রেখে বলে উঠল, আজকে অন্তত সবাই মিলে হাতে হাত লাগা। পাড়াপড়শিরা একটা দিন তো ঘোষাল বাড়ির সুখ্যাতি করুক। দেখছিস তো, সেই সকাল থেকে না খেয়ে মায়ের কাজে বসে গেছি, কিছু দেখে উঠতে পারছি না। টাট্টুর নরম গলার আবেদনে একটু বুঝি মায়া হয়েছে ডিব্বার। কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে, বাট নো মোর স্ল্যান্ডারিং। আর মেজদাকেও বলে দে যেন আমার ওপর ফোঁকর দাগলালি না করতে আসে।
পিঠে আলগা চাপড় দিয়ে ডিব্বাকে ভাগিয়ে দিল টাট্টু। আজ তো শুধু তারই মাতৃদায় কিনা, সুতরাং ডিব্বা ফক্কা সববারই কিল খেয়ে তাকে হজম করতেই হবে। কোন কুক্ষণে যে বড় ছেলে হয়ে জন্মেছিল ঘোষাল বাড়িতে। শ্রাদ্ধকর্তার আসনে গিয়ে বসল টাট্টু। আবার শুরু হয়েছে অং বং চং মন্ত্র পড়া। ওই মন্ত্রের বলে অসুখ বিসুখ, ব্যথা বেদনা এবং অনটনে ধসে যাওয়া মানুষটা কোনো এক অজানা দুনিয়ায় গিয়ে সুখে উথাল পাথাল হবে এমনটা বিশ্বাস হয় না টাট্টুর। তবু যন্ত্রের মতো মুখ নাড়ানোটা চালিয়েই যেতে হয়। বারবার চোখটা গিয়ে পড়ছে মার বাঁধানো ফটোগ্রাফটায়। রজনীগন্ধার মালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সেই পুরনো মা, লাবণ্যময়ী ব্যক্তিত্বে ভরপুর, বছর 40-এর সেই রুবি ঘোষাল। ছবিটা দেখতে দেখতে টাট্টু কখন যে দুরমনা, বোধহয় বাড়িতেই তোলা হয়েছিল ফুটির 5 বছরের বার্থডে পার্টিতে। কেক কাটার আগে মা উপহার বিলোচ্ছিল ফুটির বন্ধুদের, তখনই কোনো এক মুহূর্তে বুঝি শাটার টিপেছিল বাবা। ওটাই কি এই বাড়ির শেষ আনন্দ অনুষ্ঠান? হ্যাঁ, তাই হবে। বাবা সেবার জাহাজ থেকে ফেরার দিন কয়েক পরেই তো পড়েছিল ফুটির জন্মদিন। সেই বছরই শুধু ওই দিনটায় বাবা বাড়িতে ছিল। অন্য সব বাড়ি তো জলেই কেটেছে। খুব মজা হই হই করেছিল বাবা। মা আর বাবা মিলে ফুটির খুদে খুদে বন্ধুদের সঙ্গে নাচে গানেও মাতল। তার পরপরই তো বাবার সেই বিশ্রী পেটের যন্ত্রণাটা হলো আবার। কাটা পাঁঠার মতো ছটফট করছিল বাবা। মা তাড়াতাড়ি বেলভিউতে ভর্তি করে দিল বাবাকে। 3-4 দিন পরেই ভয়ঙ্কর খবরটা দিল ডাক্তার, লিভার ক্যান্সার, অ্যাডভান্সড স্টেজ। তারপর মাস 4-5 তো কি ছোটাছুটি না করলো মা। বারতিনেক মুম্বাই নিয়ে গেল, সেখানে অপারেশন হলো, রেডিওথেরাপি, কেমোথেরাপি, কিছুই করতে বাকি রাখেনি। একটু বোধহয় উন্নতি হয়েও ছিল। শয্যাশায়ী বাবা অল্প স্বল্প হাঁটা চলাও করছিল বাড়িতে। হঠাৎ দুম করে একদিন অজ্ঞান হয়ে গেল। আর 3-4 দিনের মধ্যেই সব শেষ। মাত্র ওই কমাসেই যেন বয়সটা বেড়ে গিয়েছিল মায়ের। চকচকে মুখখানায় কোত্থেকে যেন হানা দিল বলিরেখা। বুঝি মার সুখের দিনগুলোয় শয়তান অলক্ষ্যে বসে অপেক্ষা করছিল কবে সুযোগ মেলে, কখন সে জব্দ করতে পারবে দিবা রাত্র খুশিতে ডগমগ রুবি ঘোষালকে। বাবা চলে যেতেই কি আশ্চর্য যে পরিবর্তন ঘটল মায়ের। হঠাৎ যেন আবিষ্কার করল হাতে কোনো সঞ্চয় নেই। উপার্জনের পাশাপাশি সরোজ ঘোষাল তো খরচও কম করেনি। তারপরেও যা ছিল মারণ অসুখিত বেবাক গিলে নিয়েছে। কিভাবে যে দৈনিক সংসারটা চালাবে, পাশাপাশি 5 ছেলে মেয়ের লেখাপড়া আছে, এক ধরনের জীবনযাত্রায় তারা অভ্যস্ত। দুম করে কিভাবে নিজেদের পাল্টাবে, তাও কিনা এমনভাবে যাতে আর 5 জনের উপহাসের বা করুণার পাত্রে পরিণত না হয়। এই সব চিন্তাতেই বুঝে দিশেহারা হয়ে পড়েছিল মা। মাইনে দেওয়ার ক্ষমতা নেই, তবু ছেলে মেয়েদের সাহেবি কেতার স্কুল ছাড়াবে না, এমন একটা জেদ ধরে থাকার কোনো প্রয়োজন ছিল কি? লাভটা কি হলো? আমও গেল, ছালাও গেল। ক্লাস 12-এর পরীক্ষায় বসার আগেই স্কুল থেকে গলা ধাক্কা খেল টাট্টু। কলিকে ছাড়তে হলো স্কুল। পাড়ার 5 মেশালি বালিকা বিদ্যালয়ে আর ভর্তি করালো না মেয়েটাকে। টানা 1 বছর ঘরে বসিয়ে রেখে ফক্কাকে সেই সস্তা স্কুলেই ঢোকালো। কিন্তু ততদিনে সে একটি লক্কা পায়রায় পরিণত হয়েছে। ডিব্বা তাও খানিকটা সামনে নেওয়ার সুযোগ পেল। কোনোভাবে কেঁদে কোকিয়ে উতরল স্কুল কলেজটা। আর ফুটি যে কিভাবে বড় হলো এ বাড়ির কেউ যেন টেরই পেল না। হঠাৎ একদিন সবার নজরে পড়ল সে নিজে নিজেই লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়ে এখানে সেখানে টুকটাক গান গেয়ে বেড়াচ্ছে। কবে সে গানে স্কুলে ভর্তি হলো, কিভাবে গান শিখল, তার হদিশটুকুও রাখেনি এ বাড়ির লোকজন। কলি আর ফক্কা ছাড়া বাকিরা পটাপট বিয়েও করে ফেলল, ওই মায়ের মতামতের তোয়াক্কা না করেই। যে যার মতো করে বাঁচছে তারা এখন, খাবলে খুবলে সৃষ্টি ছাড়ার মতো। ছবিতে মার মুখে এক অনাবিল হাসি, একটু যেন কৌতুক মাখা। টাট্টু ফোঁস করে একটা শ্বাস ফেলল।
এই হাসিটাই কি স্থায়ী হয়ে থাকবে মায়ের মুখে? মরার আগে পর্যন্ত ছেলে মেয়েদের যে দশায় দেখে গেল, তারপরও নাকি ওপারে গিয়ে কষ্ট পাবে মা? যদি সত্যি ওপার বলে কিছু থাকে এবং সেখান থেকে এপারটা যদি দেখা যায়। কিন্তু এমনটা কেন হলো টাট্টুদের? কত সংসারেই তো বাড়ির একমাত্র রোজগেরে মানুষ হঠাৎ মারা যায়। সেরকম সমস্ত পরিবারেরই কি এরকম হাল হয়? শেষ হয়ে যায় ছেলে মেয়েদের পড়াশোনা, নাকি তারা সকলেই এমন একটা অগামারা জীবনের গণ্ডিতে আটকে পড়ে চিরতরে? এর মধ্যেও অনেক পরিবারই লড়াই করে দাঁড়িয়ে যায় দিব্যি। তাহলে টাট্টুদের পরিবারেই কি গলদ ছিল কোনো? সেই রন্ধ্রপথেই কি শনি ঢুকেছিল সংসারে? ঘোষাল বাড়ির শিকড়টাই বোধহয় তেমন শক্তপোক্ত ছিল না। ভাই বোনহীন সরোজ ঘোষাল হোস্টেলেই বড় হয়েছে। তারপর জাহাজে চাকরি নিয়ে ভেসে বেরিয়েছে দরিয়ায়। বাবা মার ওপরও তার তেমন টান ছিল না কোনোদিন। আর তারা মারা যেতেই তো সে পুরোপুরি মুক্ত বিহঙ্গ। ওদিকে রুবি উঠে এসেছে আর এক দুনিয়া থেকে। তাকে জন্ম দিয়েই মা মরে গেল। তাদের দু বোনকে আহিরি টোলায় শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে বাবা সংসার ছেলে পালালো। দাদু দিদা মামা মামির সংসারে প্রায় দাসীবৃত্তি করেই পেট চলেছে ছোটবেলায়। দিদির একটা বিয়ে হলো বটে, কিন্তু বছর ঘোরার আগে শ্বশুরবাড়ির অত্যাচারে গলায় দড়ি দিতে হলো দিদিকে। এমন একটা পরিস্থিতিতে সরোজ ঘোষালের মতো পাত্রীর সঙ্গে রুবি বাগচির বিয়েটা তো প্রায় দুর্ঘটনা, কিংবা রূপকথার গল্পের মতো। জাহাজি সরোজ তার বাবার কথা রাখতে মেয়ে দেখতে এসেছিল রুবির মামার বাড়িতে। চোখে কি যে ঘোর লাগলো সরোজের। মামাতো বোনটির বদলে রুবিকেই পছন্দ করে বসল সে। মামা মামিদের তীব্র আপত্তি সত্ত্বেও ঘটে গেল বিয়ে। সেই যে আহিরি টোলার বাড়ি থেকে বেরোলো রুবি, আর সে পেছন পানে তাকায়নি। মরিয়া চেষ্টায় নিজেকে তৈরি করেছে উঁচু জগতের জন্য। আপাদমস্তক বদল ঘটিয়েছে সেই দুর্ভাগা মেয়েটার। হয়েছে স্মার্ট, কেতাদুরস্ত, আভিজাত্যের বর্বে মরেছে দেহ মনটাকেও। সেই জীবনটা যে হঠাৎ চুরমার হয়ে যেতে পারে, এ বোধহয় রুবি ঘোষালের স্বপ্নেরও অগোচর ছিল। তাই কি ধাক্কাটা ভেতর থেকে চুরচুর করে দিয়েছিল টাট্টুর মাকে? ছেলে মেয়েদের কিসে ভালো হয় কিসেই বা মন্দ, সেই বোধটাও কি লোপ পেয়েছিল? আবার আহিরি টোলার সেই দিনহীন জীবনে ফিরে যাওয়াই তার নিয়তি, এটা মানতে না পেরেই কি সংসারটাকে পাল ছেঁড়া নৌকোর মতো ভাসিয়ে দিয়েছিল? জবাব যে দেবে সে তো আর নেই। যারা রয়ে গেল তাদেরই তো অনন্ত ভোগান্তি। কতদিন যা চলবে কে জানে। টাট্টুর বুকটা চিনচিন করছিল। কোনো ক্রমে রোবটের মতো শ্রাদ্ধের অপ্রিয় কাজগুলো শেষ করে উঠল। প্রায় 1:30 বাজে। এবার তো পেটে কিছু দিতে হয়। সাদা মেরাব বেঁধে ছাদেই আহারের আয়োজন। ইয়া ইয়া স্ট্যান্ড ফ্যান ঘুরছে বনবন। তাও ছাদে কি তাপ! এখনও নিমন্ত্রিতদের ভোজ শেষ হয়নি। বড় কাশিতে ছানার ডালনা আর এঁচড় নিয়ে ঘামতে ঘামতে পরিবেশন করছে ক্যাটারারের ছেলেগুলো। খুব আনাড়ি হাত, বোঝাই যায় এরা মোটেই এই লাইনের নয়। খুব সম্ভবত বালিগঞ্জ স্টেশনের বাইরেটায় বসে থাকা রাজমিস্ত্রির জোগাড়ের ছেলেগুলোকে দিয়েই কাজ তুলেছে ডিব্বার ক্যাটারার। অর্থাৎ এখান থেকেই সে তার লাভটা তুলবে। বাড়ির অনেকেই খাচ্ছে। পিঙ্কি, ডিব্বার বউ, কলি। টাট্টুও বসে পড়বে কিনা ভাবছিল। কলির পাশে একটা আধবুড়ো লোক, মুখটা চেনা চেনা, কোথায় যেন দেখেছে। কোথায় দেখেছে? কার নিমন্ত্রিত? কলির সঙ্গেই তো কথা বলছে। টাট্টু, এদিকে চলে এসো, ফাঁকা আছে। দিব্যার শ্বশুর। লোকটা বহুত মতলবী, তবে ওর সঙ্গে কথা বলতে টাট্টুর মন্দ লাগে না। চেয়ার টেনে বসে গেল বিমানের পাশে। সবেই প্রথম লুচিটা ছিঁড়ছে টাট্টু, হঠাৎ বিমান বলল, বাড়িখানা নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছো নাকি? টাট্টু ঠিক বুঝল না। ভুরু কুঁচকে বলল, কি ভাববো? এক দৃষ্টে টাট্টুর মুখের দিকে তাকিয়ে আছে বিমান। টাট্টুর অস্বস্তি হচ্ছিল। কিছু বলে না কেন? বেশ খানিকটা সময় নিয়ে অবশেষে বলল বিমান। টাট্টু শুনছে, মন দিয়ে শুনছে।
আপনারা শুনলেন এই আকাশের নিচে উপন্যাসের প্রথম পর্ব। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে শুরুটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছোট গল্পের চ্যানেলে ছোট গল্প আসছে, পরপর আরও আসবে। আপনারা শুনছেন তো? পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।